আমাদের এই প্রতিবাদ নিরীহ ছাত্রদের উপর পুলিশি সন্ত্রাসের প্রতিবাদে ধিক্কার জানিয়ে এবং ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন আন্দোলনের চাপে দাদা কোথায় নিয়ে যাচ্ছে আপনাকে? পুলিশ নিয়ে যাচ্ছে সরাসরি দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান তুলছেন। আরো কজন আছে দোলা ভেতরে? 15-20 জন হবে। কুণালদা বৈশ্বনাথদা জানি, তাছাড়া আরো অনেক ছেলে মেয়ে আছে। আজকে আমাদের একটা পুলিশের পারমিশন নেওয়া ছিল। ভাইপো এখানে, ভাইপো বের হননি? এত মুভমেন্ট হচ্ছে, আন্দোলন হচ্ছে, দলের লোকেরা রাস্তায় নামছেন, আর ভাইপো কালীঘাটে বসে আছেন, পিসি ঘুরছেন, ভাইপো মানে কালীঘাটে বসে আছেন, বের হননি? কোনো ভয় লাগছে বাইরে বেরোলে ফের ডিম টিম ছোড়া হতে পারে সেই জন্য বের হননি? বা পিসি বের করেননি, ভাইপো থাক, তোকে যেতে হবে না, আমি যাচ্ছি, আমাকে কে কী করে দেখবো, তুই যাস না বাবা? মানে পিসি বের করেননি নাকি ভাইপো নিজেই ভয়ে যাননি? আর ঘুরে ঘাড়ে বাইকে বিনা হেলমেটে ঘুরে ঘাড়ে এসে কালীঘাটের টালির চালের ওখানে ঢুকে মানে ভাষণ দিয়েছেন, সেখানে ভাইপো দাঁড়িয়ে পড়েছেন, আন্দোলনে আছেন। আমি দেখছি দলের এই যে আরও অনেকে বলছে না যে অভিষেক কী আন্দোলন করেছেন, উনি তো দলটাকে শেষ করেছেন, কথাটা তো একাংশে সত্য কথা। ভাইপো কী করেছেন জীবনে দলটার জন্য? কিছু করেছেন? ফলা জমিতে ফসল তুলেছেন, জাস্ট ক্ষমতায় থাকাকালীন এসছেন, ক্ষমতা ভোগ করেছেন, কোনোদিন দলের জন্যে কিছু করেননি সেই অর্থে, শুধু ভোগ করেছেন। এখন দল ক্ষমতায় নেই, এখন তো রাস্তায় নেমে তো একটু মুভমেন্ট করতে হবে, তো ভাইপোর পাত্তা নেই। অন্য লোকজনদেরকে নামানো হচ্ছে, লেলিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু ভাইপো নামছেন না, ভাইপোর পাত্তা নেই। পিসি নেমেছেন, তো নামা ঘুরে টুরে এসে এখানে বক্তব্য দিয়েছেন, ওখানে ভাইপো দাঁড়িয়েছেন। এখন দর্শক কয়েকটা কথা, প্রথমত কুণাল ঘোষকে আমরা অনেকদিন পর ফের প্রিজন ভ্যানে উঠতে দেখলাম। কুণাল ঘোষকে আটক করে পুলিশ, প্রিজন ভ্যানে তুলেছে অনেকদিন পর। এর আগে সেই সারদা কেসে প্রিজন ভ্যানে তোলা হতো, নিয়ে আসা হতো, এবং তিনি যাতে তার কথা বলতে না পারেন সেই জন্য তখন পুলিশ আওয়াজ করতো ভ্যান চাপড়ে যাতে ওর কথা মিডিয়াতে না আসতে পারে, কারণ উনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলতেন আর মমতা ব্যানার্জির সরকার থাকতো। সেই দৃশ্য আমাদের মনে পড়ে। তো অনেকদিন পর ফের ওনাকে প্রিজন ভ্যানে উঠতে দেখলাম, লালবাজার নিয়ে গেছে। কেন ধরেছে না? বেআইনি জমায়েত। এই যে কলকাতায় নোনাপুকুর না কোথায় একটা জমায়েত করেছেন, মানে ওনাদের জমায়েতগুলো ঠিক বেছে এমন জায়গায় জমায়েত যেখান থেকে মুসলিম লোকেদেরকে সহজে অ্যাটাচ করা যায়, মানে এমন এলাকায়, মানে অন্য এলাকায় করবেন না, সেখানে তো লোকজন হবে না। তো ওনাদের যে মানে দলের যে ইমেজ, সেখানে তো হিন্দু সনাতনী যারা তারা তো আসেন না, তো না। তো
তো ওনাদের মুসলিম সেন্টিমেন্টটা থাকে, ধরার চেষ্টা হয়। যদিও মুসলমানদেরও এখন অনেক ভেঙেছে, তাও ওনারা চেষ্টা করেন এমন এমন জায়গায়, পাক সার্কাস, মল্লিক বাজার, মাওলালি, মানে এরকম সেই জায়গা যেখান থেকে একটু আর কি বা মিটিয়া বুরুজ, মানে একটু এখানে মুসলিমদের অ্যাটাচ করা যাবে সহজে। মুসলমানদের তো ওই তো একটু উস্কে দিলেই ধেই পরে চিৎপটাং হয়ে যায়, তখন দিদিও বাঁচাতে পারেন না, তারা বোঝে না। আমিও হাজারবার বোঝানোর চেষ্টা করছি, বোঝে না। তো যাই হোক, ওনারা সেগুলোকে ধরার চেষ্টা করেন, এমন এমন জায়গায় প্রোগ্রাম কর্মসূচি করেন যেখানে কিছু লোক অন্তত জমায়েত হয়ে যায়। আর এখন তো বাজার খুব খারাপ, লোকজন আসবে না, ফলে এরকম জায়গায় করতে হয়। তো ওনারা কোথাও একটা করছিলেন এখানে, নোনাপুকুর না কোন এলাকা, তো ওই কোনো পারমিশন ছিল না, না পুলিশের পারমিশন, না কোর্টের পারমিশন। আর কোর্ট কী করে পারমিশন দেবে? আগের দিনে যে প্রোগ্রাম করেছেন ওনারা 21শে জুলাই, একটা রাস্তা খোলা রেখে করার কথা বলা হয়েছিল, করেননি। ফলে পুলিশ এমনিতেই ওনাদের বিরুদ্ধে ক্ষুব্ধ। আর গতকাল যে ঘটনা ঘটেছে কী করে পারমিশন দেবে কলকাতায়? তো আদালতের কাছেও পারমিশন আসেনি ওখান থেকে, আর পুলিশ তো দেয়নি। তো ওনারা বিনা পারমিশনে প্রোগ্রাম করতে চলে গেছেন। ভাবুন, বিনা পারমিশনে প্রোগ্রাম করতে চলে গেছেন, বিনা পারমিশনে যেখানে লোকজন জমায়েত করেছেন, তো পুলিশ ধরবে না? সেই জন্যই পুলিশ ধরে নিয়ে গেছে কুণাল ঘোষকে, বৈশ্যনাথকে, সবাইকে, মানে বেশ কয়েকজন ধরে নিয়ে গেছে। হ্যাঁ, হয়তো ছেড়ে দেবে, এটা ডিটেন করা, আটক করা, অবৈধ জমায়েত ইত্যাদিতে হয়তো পরের দিকে ছেড়ে দেবে, সেটা অন্য বিষয়। কিন্তু যাই হোক, আমরা মানে বেল বন্ড দিয়ে ছেড়ে দেওয়া হয়তো এসব ক্ষেত্রে, মিটিংয়ের ক্ষেত্রে আমি জানি না কী হবে, আমার ধারণা ডিটেন করা এগুলো তো এগুলো ওখানে সময় ছেড়েই দেয় আর কি সন্ধ্যার দিকে। তো অনেক তো উকিল টুকিল দেখলাম সব নিয়ে গেছেন ওনারা। তো যাই হোক, প্রিজন ভ্যানে ফের তোলা হয়েছে কুণাল ঘোষকে, এই দৃশ্য আমরা দেখলাম অনেকদিন পরে। তারপরে কী সব দেখলাম না, দিদিমণি হঠাৎ চলে গেলেন, মাথায় হেলমেট নেই, মুখ্যমন্ত্রী ছিলেন, নিজে আইন মানেন না, মাথায় হেলমেট নেই, হেলমেট না পরে পেছনে বসে চলে যাচ্ছেন। উল্টে গেলে কী হতো, খুপড়ি উড়ে গেলে কী হতো? নিজের সিকিউরিটির তো প্রবলেম, আর মানুষকে বিপদে ফেলা। আর নিয়ম আছে, কেন নিয়ম লঙ্ঘন করবেন? কেন হেলমেট পরবেন না? আপনি আবার অন্যদেরকে জ্ঞান শিক্ষা দেবেন? আপনি পুলিশ মন্ত্রী ছিলেন, জানেন না কী করে বাইকে চাপতে হয়? জানেন না স্কুটিতে কী করে একটা রানিং জায়গায় কী করে যেতে হয়? না ভাইপো মানেন, ওনার ওই বাউন্সার দিকে গাড়ির সামনে ঝোলাতে নিয়ে যান, আবার পিসি খালি মাথায় চলে যাচ্ছেন। এনার বিরুদ্ধে এই কেসে মামলা হওয়া উচিত, মমতা ব্যানার্জির বিরুদ্ধে হওয়া উচিত। নিয়ম ভঙ্গ করেছেন, ট্রাফিক রুল ভঙ্গ করেছেন। তো যাই হোক, উনি কী করলেন, উনি আর লালবাজার যাননি, লালবাজারে দোলাদেরকে পাঠিয়ে দিয়ে উনি সরে চলে আসছেন, ওখানে যাননি। উনি ওইখানে গিয়ে বাইকে করে একটু শোটো করে উনি তারপরে আর কি চলে এসছেন। উনি চলে এসছেন শোটো করে, মানে ওনার কালীঘাটের যে মানে দেখলাম ওই গলি, বাইকে করে গলি দিয়ে ঢুকে হয়ে করে দুটো চারটে স্লোগান দিয়ে ঢুকে পড়েছেন। ঢুকে তারপরে এই ভাইপোর সামনে নিয়ে কথা বলেছেন। এখন দর্শক, এগুলো কি হচ্ছে? প্রথমত, এই মহিলার কোনো নৈতিক অধিকার আছে? এই যে প্রশ্ন ফাঁস এইসব বিষয়ে ওনারা মুভমেন্ট করছেন, এনাদের কোনো নৈতিক অধিকার আছে? আরে উনি তো চাকরি বিক্রি করেছেন, ওনার সরকার চাকরি বিক্রি করেছে বলে অভিযোগ আছে। এই ওনার অপকর্মের জন্যে, ওনার সরকারের অপকর্মের জন্যে 26,000 ছেলেমেয়ের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ে গেছে, এবং অনেকে তো চাকরি যোগ্য হওয়া সত্ত্বেও তাদের মানে হয়েছে না প্রশ্নের মুখে চলে যাওয়াটা। এক হচ্ছে অযোগ্যদের চাকরিতে রাখা, এবং আমি আগেও বলেছি এটা তো প্রশ্ন ফাঁস মানে প্রশ্ন হাতে চলে আসা পরীক্ষার আগে। সেই প্রশ্নের উত্তর দিতে গেলে মুখস্থ করে কিন্তু উত্তর দিতে হবে, পড়াশোনা করে উত্তর দিলে সেই খাতা দেখে তবে মূল্যায়ন হবে ইত্যাদি। প্রশ্নটা হাতে পাওয়াটা আগে থেকে সেটা অন্যায়। এটা নিয়ে এখন ব্যাপার হয়েছে, প্রশ্ন কেন ফাঁস হলো। আর ইনি কী করেছেন চাকরি পরীক্ষাতে? প্রশ্ন দূরের কথা, প্রশ্ন কথায় গুলি মারুন, সাদা খাতা, কোনো কিছু নেই, প্রশ্নও নেই, খাতাতে সাদা খাতা জমা দিয়ে চাকরির ব্যবস্থা করেছিলেন। উনি যাচ্ছেন ওই নিটের ব্যাপারে আন্দোলন করতে। তবে ওনার ভাগ্য খারাপ, আমি শুনছি নিটের আন্দোলন নাকি উঠে গেছে। উনি সোমবার যাবে বলছিলেন দিল্লিতে। আজকে তো সেন্টার তো জানেন, এমন একটা দল আছে, ভীষণই একটা বুদ্ধিমান দল, কখন এগোতে হবে কখন পেছোতে হবে সব ওরা জানে। তো ঠিক মতো করে যা দেখলাম, যারা মুভমেন্ট করছিলেন, অ্যাকচুয়াল যারা মুভমেন্টকারী, সত্যিকার যারা নিটের সঙ্গে তো অনেকে জুড়ে গেছিলো, দেশ বিরোধী শক্তি, বিভিন্ন পলিটিক্যাল পার্টি, তারাও এখন হতাশ হয়ে গেছে। বেশ চলছিল বাজারটা, এরকম হয়ে গেল, সেশন চলছে সংসদে, এই নিয়ে বেশ হইটা হচ্ছিল, এখন অনেকে হতাশাগ্রস্ত হয়ে পড়বেন যে উঠে গেল। কিন্তু ওনাদেরকে বুঝিয়ে কেন্দ্রে যারা আছেন তারা বেশ, আমি দেখলাম একটা জয়েন্ট প্রেসমিট হয়েছে, তারা সরে আসছেন মুভমেন্ট থেকে, যেহেতু সরকার মেনে নিচ্ছে সরে আসছে, বুদ্ধিমানে কাজ করছেন। আসলে আমি মুশকিল ছিল, আমি আগে একটা ভিডিওতে বলেছি যে ককরোচ পার্টি তোমাদেরও বুদ্ধির পরীক্ষা। সরকার মানে
শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন। আরও যেসব দাবিগুলো বলা হচ্ছে মেনে নেওয়ার কথা বলা হয়েছে, কারণ সরকার পক্ষ মনে করেছে যে এই আন্দোলনকে চলতে দেওয়া ঠিক না, কারণ এর সুযোগ নিচ্ছে কিছু বিরোধী শক্তি, দেশ বিরোধী শক্তি। আশপাশের দেশও এসব নিয়ে খুব মজা নিচ্ছে বা তারাও কিছু ইন্ধন দিচ্ছে, ফলে এটাকে বন্ধ করো, ছেলেদের দাবিগুলো কি শোনো, মেনে নাও, দিয়ে মুভমেন্টকে স্টপ করো। তো তারা একটা দল তো বুঝে সুঝে ঠিক করে ফেলেছে, মোটামুটি স্টপ হয়ে গেছে। ধর্ণা তুলে নেওয়া ঘোষণা কিন্তু ওই ককরোচ পার্টি করে দিয়েছে, কিন্তু এটা অনেকের আক্ষেপের জায়গা হয়ে যাবে। অন্য পার্টি, ওই দেশ বিরোধী শক্তি, আর অবশ্যই টিএমসি নেত্রী নাকি সোমবার যাবেন বলেছিলেন ওখানে, তার আগেই তো উঠে গেছে। এবার কি করবেন গিয়ে, এবার কি করবেন? তো যাই হোক, সেটা কি করবেন দেখব। কিন্তু তার আগে আমি যেটা বলতে চাই যে উনি বলছেন এই প্রশ্নপত্র নিয়ে, যার আমলে এত দুর্নীতি হয়েছে, প্রশ্নই দরকার হয়নি, সাদা খাতা জমা দিয়ে চাকরি, এত দুর্নীতি, চাকরি বিক্রি করেছেন চাকরির বাজার, তিনি যাচ্ছেন ওই মুভমেন্টে সামিল হতে কলকাতায়। লোকে থুতু দেবেন তো, দিচ্ছেনও, ডিরেক্টলি হয়তো পড়ছে না গায়ে, সোশ্যাল মিডিয়ায় দেখছে ওনাকে থুতু ছেটাচ্ছেন, স্বাভাবিক, কারণ ওনার এইসব সাজে না, এইসব ওনার সাজে না, উনি এইসব করছেন। এখন প্রশ্ন হচ্ছে, মানে আরেকটা প্রশ্ন, কেন করছেন? দেখুন, উনি কেন করছেন এটা আপনাদেরকে বুঝতে হবে। উনি কেন এত ঘন ঘন মুভমেন্টে নামতে চাইছেন, এটার একটা ব্যাপার আছে। উনি দেখছেন একটা মৌকা এসছে, ছাত্রদের, যুবদের একটা ক্ষোভ বিক্ষোভ দেখতে পাচ্ছি, এই সুযোগে আমাকে রাস্তায় নেমে আমার রাজনৈতিক মাটি শক্ত করতে হবে। একটা ব্যাপার হচ্ছে যে অন্য পার্টি তারা একটু মাইলেজ নিয়ে ফেলছে না, বামেরা বা অন্য, তার সঙ্গে কম্পিটিশন আছে। আর সবথেকে বড় যে বিষয় সেটা হচ্ছে ওনারা এখন সবথেকে চিন্তার হয়ে গেছে ভাইপোকে বাঁচানো। ওনারা এখন সবথেকে বড় চিন্তা হয়ে গেছে ভাইপোকে বাঁচানো। দেখছেন রক্ষা কবচ আনার জন্য ছুটোছুটি করছেন, হাইকোর্ট, এই কোর্ট, সেই কোর্ট করছেন। তো ওনারা বুঝে গেছেন হাল কিন্তু খুব খারাপ। আর ওনাদের এর আগেও দেখেছেন, যখন শাসন ক্ষমতায় ওনারা ছিলেন, তখন এই গ্রেপ্তারি ইত্যাদি থেকে বাঁচতে মানুষকে খেপাতেন, দলের লোকেদেরকে খেপাতেন, কেউ যাতে অ্যারেস্ট করতে না পারেন, এলাকায় লোকজন জড়ো করা ইত্যাদি, এইসব দেখেছেন আপনারা। বা অ্যারেস্ট করলেও তার চারধারে ঘিরে ফেলা, নিজাম প্যালেস সে মনে আছে। ওনারা সবসময় মানুষকে খেপিয়ে এইসব করতেন। তখন ক্ষমতা ছিল, সংগঠনের কিছু লোকজন ছিল, সেটাকে কাজে লাগিয়েছেন। তো এখনও যেন মানে ওইরকম একটা চেষ্টা, যখন বুঝছেন যে হাওয়া খারাপ। আজও শুনেছেন সেবাশ্রয় নিয়ে মুখ্যমন্ত্রী কীরকম ডিটেলস বলেছেন বিধানসভাতে, যে ও বাঁচা মুশকিল আছে, কেউ বাঁচাতে পারবে না। চিটিংবাজ ভাইপো বলেছেন, আবার কেউ বাঁচাতে পারবে না। আর একবার ঢুকলে বেরোনো কিন্তু খুব মুশকিল, কারণ এত সব কেস এসছে। তাহলে ওনারাও বুঝছেন হাল কিন্তু খুব খারাপ। সেই জন্যে এখন সেই চেষ্টা, একটা ক্যাওয়াস তৈরি করো, কিছু লোককে খেপাও, লোককে নামাও, তারপর লোককে বলো আমার উপরে পলিটিক্যাল প্রতিহিংসা হচ্ছে, লোককে ঢাল করো, নিজেদেরকে বাঁচাও। মানে ভাইপোকে বাঁচাতে ফের নতুন করে মুভমেন্টে, একটা মাস মুভমেন্ট উনি করার চেষ্টা করছেন, যদি সেই ফোর্সটাকে ইউজ করে ভাইপোকে বাঁচানো যায়। অনিয়ম বেনিয়মের এই যে ব্যাপার স্যাপার, যেখানে ধরপাকড়ের ব্যাপার আছে, সেখান থেকে। সেই জন্য মানুষকে খেপিয়ে উনি একটি শক্তি বৃদ্ধি দেখাতে চাইছেন, সেটাকে মানে গার্ড হিসেবে, জাস্ট গার্ড হিসেবে, বা অন্যদিকে নজর ঘোরানোর ব্যাপারও বলতে পারেন। তো এটা হচ্ছে ওনার তাগিদ, ওনার খুব তাগিদ, যে ইমিডিয়েট মানুষকে খেপাতে হবে, ইমিডিয়েট মানুষকে রাস্তায় নামাতে হবে, ইমিডিয়েট অভিষেকের হাত শক্ত আছে, বিরাট লোকজন সমর্থন আছে, এটা প্রমাণ করতে হবে। যদি তাতে ভয় পায় শাসক শিবির, কিন্তু সে গুড়ে বালি। শুভেন্দু অধিকারী পরিষ্কার জানেন, বুঝে গেছেন কীভাবে ওনারা চলছেন, আর সত্যিই ভাইপোর কতটা হাত আছে বোঝা গেছে। আর যারা একটু ডিপ পলিটিক্স বোঝেন, তারা নিশ্চয়ই বুঝছেন শুভেন্দুরা কী চাল চেলে রেখেছেন। ওনাদের এমএলএ সংখ্যা তাও আছে, হয়েছিল, কিন্তু আদতে ওনাদের সঙ্গে নেই, এমএলএরাও সঙ্গে নেই, দলের এমএলএরাও সঙ্গে, তারা অন্য শিবির গঠন করেছে। ফলে বিজেপি একটা বড় পার্টি, তো তাদের অনেক কৌশল, অনেক চাল আছে, তাতে হাঁসফাঁস খাচ্ছে, আর জাল ছোট হয়ে আসছে, প্রত্যেক দিন অপকর্ম, দুর্নীতি উঠে আসছে। আর কি একটা রিসর্টকে নিয়ে ওনারা কীরকম ব্যবহার করেছিলেন, সেটা নিয়েও সব অভিযোগ কত কি শুনছি। মানে যাচ্ছে তাই কাজ করেছেন, তো এখন সব সামনে আসছে। ফলে অভিষেকের জাল ছোট হয়ে আসছে, উনি সেটা বুঝছেন, সেজন্য বের হচ্ছেন না। পিসি এখন মার্কেট করার চেষ্টা করছেন, লোকজনদেরকে নামিয়ে দিয়ে। এই হচ্ছে ব্যাপার, উনি সেই জন্য এত ছটফট করছেন, সেই জন্যে। কিন্তু কিছুই লাভ হবে না। ওদিকে ধর্ণা উঠে গেছে, এদিকে কোনালো বন্দী হয়ে চলে গেছেন। আবার বলছি, তাকে হয়তো ছেড়ে দেওয়া হবে, ডিটেনের একটা ব্যাপার আছে, কিন্তু তবু আর কি অনিয়ম বেনিয়ম চলবে না, কিন্তু এখানে যা খুশি চলবে না, যেখানে খুশি নেমে পড়বো, জমায়েত হবো, সেটা না। আর আজকেই শুনেছেন মুখ্যমন্ত্রী কী বলেছেন, এই প্রতিবাদের নামে গুন্ডামি এসব চলবে না, গুন্ডা দমন আইন লাগুর কথা বলে দিয়েছেন। আমি আজকে সকালে ভিডিও করেছি, দেখে নেবেন, 5 গুন্ডার নাম ওখানে ঘোষণা করেছেন বিধানসভায় দাঁড়িয়ে। ফলে এতটা সহজ না দিদি যতটা ভাবছেন, আমরা পার পেয়ে যাবো, বেঁচে যাবো, লোককে নামিয়ে দেবো। লোকও নামবেন না। বর্তমান সরকার, শুভেন্দুর সরকার যেভাবে কঠোরভাবে এইসবকে মোকাবিলা করছে,
আর লোকজনকেও নামতে দেখবেন না, এমনকি মুসলমানরাও আর বেশি দিন নামবেন না। তাদেরকেও বুঝতে হবে যে এর পাল্লায় পড়লে আমাদের কি হতে পারে, কলিকাল ঝরঝর হয়ে যাবে। যেভাবে আইন লাগু করা হচ্ছে, যেভাবে পুলিশকে আইন মোতাবেক কাজ করতে বলা হচ্ছে, এতটা সহজ নয়। ফলে দর্শক, এই হচ্ছে ব্যাপার। কুণাল ঘোষরা বিনা অনুমতিতে প্রোগ্রাম করতে গেছিলেন, আজকে তাকে ফের প্রিজন ভ্যানে উঠতে হয়েছে। এইসব খবর টবর পেয়েই হয়তো দিদিমণি একটু ছুটেছিলেন বিনা হেলমেটে, গিয়ে ভাইপোকে কালীঘাটে লুকিয়ে রেখেই গেছিলেন কার্যত, দিয়ে আবার ভাইপোর সামনে দাঁড় করিয়ে এসব ভাষণ দিয়েছেন। এসব না পাবলিক আর খাচ্ছে না, এসব খাচ্ছে না, ভাবছে হয়তো ফের ক্ষমতায় চলে আসবো। এতটা সহজ না। আমি আগেও বলেছি, বাংলার ইতিহাস একবার গেলে আর আসে না। ফলে যারা আছেন সঙ্গে সাথে, মানে এটা হচ্ছে ওই টাইম ল্যাপস হচ্ছে, এটা বলতে পারি। আর নতুন করে সব ছেলেমেয়েরা এসছেন, তারা নতুন করে স্বপ্ন দেখতেই পারেন পলিটিক্যাল বিস্তারের, মানে ভাবনা। কারণ সবাইকে স্বপ্ন দেখানো হচ্ছে না, এসো কাউন্সিলর টিকিট দেবো, ফাঁকা তো, কোনো অসুবিধা নেই। এরাও ভাবছেন গেলে টিকিট পাবো, MLA MP হবো। কিন্তু এই স্বপ্নই থেকে যাবে, কিছুই হবে না। বরং আমরা দেখব, এটা আমরা কোথাও বিশ্বাস করি, ভাইপোর জেল। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।